আমি মূলত ফার্স্ট পার্টের কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেমন এরকম একটা প্রশ্ন প্রায় আসতে পারে, ধরো একটা বিক্রিয়া দিল SO2 প্লাস হাফ O2, এটা SO3, এর সাম্যাঙ্ক K1, সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। আবার বিক্রিয়াটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব, 2SO2 প্লাস হাফটা O2 হইল 2SO3 এর সাম্যাঙ্ক K2। তাহলে এই K1 এবং K2 এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে আমরা প্রথমে এটা বের করে নিব যে K1, আমরা জানি এই বিক্রিয়ার জন্য K1 ইকুয়ালস, উপরে হবে আমার উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা এবং তাদের উপযুক্ত ঘাত সহ। যেমন এখানে এটার ঘাত 1 কিন্তু এটার ঘাত হাফ। তাহলে K1 ইকুয়ালস SO3 ডিভাইড বাই SO2 ইন্টু O2 টু দি পাওয়ার হাফ। আবার K2 ইকুয়ালস SO3, যেহেতু 2 আছে স্কোয়ার, এখানে SO2 এর তাও 2 আছে তাও স্কোয়ার, O2 এর কিছুই নেই। সাধারণত যেটা দুইটা সমীকরণের মধ্যে যেটা বড়, মানে যেটাতে মোল সংখ্যা বেশি, সেটা দিয়েই স্টার্ট করবা তুমি। তাহলে K2 ইকুয়ালস টু SO3 হোল স্কোয়ার। এবার দেখো এই পুরো সমীকরণটাকে যদি আমি এই আঙ্গিকে লিখে স্কোয়ার দিই, তাহলে কিন্তু অর্থাৎ পুরো এটাও চলে আসছে এবং এটাকে স্কোয়ার করলে এটা স্কোয়ার হবে, এইটাকে স্কোয়ার করলে এটার উপরে স্কোয়ার যাবে। O2 টু দি পাওয়ার হাফকে স্কোয়ার করলে হাফটা 2 কাটা গিয়ে O2 হবে। তার মানে এই পুরোটাকে যেহেতু আমি K1 লিখতে পারতেছি, তাহলে K1 স্কোয়ার। অর্থাৎ আমাদের এই সম্পর্কটা হচ্ছে K2 ইকুয়ালস K1 স্কোয়ার, অথবা উল্টোভাবে হতে পারে। সুতরাং K1 ইকুয়ালস √K2। এটা বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে দিতে পারে। যেমন আরেকটা বিক্রিয়া আছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে আমাদের 2NH3 হইল। তাহলে এই বিক্রিয়ার সাম্যাঙ্ক যদি K1 হয় আর হাফ N2 প্লাস 3/2H2 এটার সাম্যাঙ্ক, অর্থাৎ এটার NH3, এই বিক্রিয়ার জন্য যদি এটার সাম্যাঙ্ক K2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে আমরা এখান থেকে পাই K1 ইকুয়ালস, তারপরে এখান থেকে K1 ইকুয়ালস কি আসবে, K1 হবে উপরে হবে NH3 হোল স্কোয়ার আর নিচে হচ্ছে N2 ইন্টু H2 হোল কিউব। অন্যদিকে আমাদের তাহলে K2 সমান কী হবে দেখো। তাহলে K2 ইকুয়ালস আমি এখানে লিখতে পারি NH3, আর এটা হবে N2 টু দি পাওয়ার হাফ ইন্টু H2 টু দি পাওয়ার 3/2। এবার দেখো এই সমীকরণটাকে, যেহেতু আমি প্রথম যে বিক্রিয়াটা লিখছি সেই বিক্রিয়াটা মোল সংখ্যা বেশি, মানে 2 দিয়ে গুণ করার পর এটা আসছে, তাহলে ওইটা থেকে স্টার্ট করব। তাহলে ইকুয়ালস আমি এই পুরোটা লিখে, এই পুরোটা কি, পুরোটা হচ্ছে NH3 ডিভাইড বাই N2 টু দি পাওয়ার হাফ ইন্টু H2 টু দি পাওয়ার 3/2। এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে দেখো এটাকে স্কোয়ার করলে কিন্তু আমাদের এই মানটা চলে আসতেছে NH3 স্কোয়ার, তারপরে N2 হাফকে 2 দিয়ে গুণ করলে N2, আর 3/2কে 2 দিয়ে গুণ করলে H2 হোল কিউব, কারণ 2 কাটা গিয়ে। তাহলে ইকুয়ালস, যেহেতু এই মানটাই হচ্ছে আমার এটা, তাহলে সমান K2 স্কোয়ার।
তাহলে সুতরাং আমি এখান থেকে যেটা পাবো সেটা হবে K1 ইকুয়ালস K2 স্কোয়ার। তাহলে আমাদের এই প্রশ্নটা বিশেষ করে দুটা যদি ভিন্ন ভিন্ন বিক্রিয়া দেয়, যে একটাতে মোল সংখ্যা যা আছে তার দ্বিগুণ, 2 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে এটার সাম্যাঙ্ক এরকম হলে অন্যটার সাম্যাঙ্কের সাথে সেটার সম্পর্কটা কি বের করতে বললে এইভাবে বের করব। ওকে, আচ্ছা, আমি ধীরে ধীরে বিভিন্ন যে বিক্রিয়াগুলো আছে এলোমেলোভাবে ওইভাবে আলোচনা করতে হবে, যে অবজেক্টিভগুলো তোমরা বের করতে গিয়ে হয়তো মুখস্থই লিখে দাও, কিন্তু এখন থেকে আর মুখস্থ লিখবা না। যেমন আমাদের একটা প্রশ্ন এখানে আছে 0.15 মোলার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এটার 500 ml একটা দ্রবণ দেওয়া আছে। 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 500 ml দ্রবণকে আমি 0.10 মোলার দ্রবণে পরিণত করতে হলে তাহলে কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে এই যে কোনো একটা দ্রবণকে, বেশি ঘনমাত্রার দ্রবণকে যখন আমি কম ঘনমাত্রার দ্রবণে পরিণত করব, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই সূত্রটা প্রযোজ্য, সূত্রটা হচ্ছে V1 S1 ইকুয়ালস V2 S2। কেউ কেউ আবার V1 M1ও লেখে ইকুয়ালস V2 M2, সেম জিনিস। তাহলে এখন দেখো আমার এখানে 500 ml যেটা দেওয়া আছে, V1 এর মান 500 ইন্টু S1 এর মান হচ্ছে 0.15 ইকুয়ালস V2টা কত হবে জানি না, কিন্তু S2 হবে 0.1। তাহলে সুতরাং আমাদের V2 এর মান যেটা আসবে সেটা হবে 0.1 আর 500 ইন্টু 0.15, তাহলে এটা উত্তর হবে 750। 5 15 75 750। তার মানে অর্থাৎ আমাদের যেই দ্রবণটা 500 ml আছে সেই দ্রবণটাকে পরিণত করতে হবে 750 ml। তাহলে 750 ml করার জন্য আমাদের পানি মিশাইতে হবে। সুতরাং পানি মিশাতে হবে, কতটুকু পানি মিশাতে হবে দেখো, 750 মাইনাস 500 সমান 250 ml ওখানে পানি যোগ করতে হবে। গেল এদের প্রশ্ন। এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তোমরা শুধুমাত্র হয়তো বের করতে একটু মানে সময় লাগবে বলেই তোমরা অ্যাবসেন্ট মাইন্ডেডলি অথবা চিন্তা করো যে না এত কষ্ট কে করবে, যেখানে একটা দাগিয়ে দিই হয়ে যাবে, সেটা করবা না। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়। শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে আমাদের দুটো জিনিস চিন্তা করবা। আমরা যদি শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়ে তাহলে সেখানে একটা ক্ষারধর্মী পদার্থ যোগ করতে হবে, ক্ষারধর্মী। আর যদি কোথাও শরীরে কোথাও ক্ষার পড়ে তাহলে সেখানে অম্লধর্মী বা অ্যাসিডধর্মী একটা পদার্থ যোগ করতে হবে। তাহলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে, একটা প্রশমন বিক্রিয়া হয়ে সেটা অ্যাসিড বা ক্ষার প্রশমিত হয়ে যায়। কিন্তু সবসময় খেয়াল করতে হবে আমার যে অ্যাসিডটা শরীরে পড়লো সেটাকে প্রশমিত করতে গিয়ে যদি আমি এমন ক্ষার ব্যবহার করি যেটা প্রশমিত করার বদলে উল্টো আরও ক্ষার পরে, যদি সেটা এমন ক্ষার ধরো খুব শক্তিশালী ক্ষার ইউজ করলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু শরীরে আরও ক্ষতি হতে পারে। তাহলে সেজন্য খেয়াল করবা, যেমন শরীরে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়, ক্ষারধর্মী পদার্থ ব্যবহার করা হবে। এবং এইখানে সাধারণত ক্ষারধর্মী পদার্থের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করতে হবে। ক্ষারধর্মী পদার্থের মধ্যে 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে তাহলে ওই অ্যাসিডটাকে ইজিলি প্রশমিত করতে পারবে। তাহলে অ্যাসিড পড়লে ক্ষারধর্মী 5% সোডিয়াম বাইকার্বনেট সবসময় খেয়াল করবা। আর যদি ত্বকের মধ্যে বা শরীরের মধ্যে ক্ষার পড়ে
তাহলে অম্লধর্মী পদার্থের মধ্যে বিশেষ করে 7% H3BO3 এটা হচ্ছে বোরিক অ্যাসিড। তাহলে 7% বোরিক অ্যাসিড ব্যবহার করলে খাটটা প্রশমিত হয়, কারণ এই বোরিক অ্যাসিড একটা অম্লধর্মী পদার্থ আর সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষারধর্মী পদার্থ। তাহলে আমাদের যখনই প্রশ্ন আসবে অ্যাসিড পড়লে তাহলে ক্ষারধর্মী পদার্থ সোডিয়াম বাইকার্বনেট 5% ব্যবহার করতে হবে, আর যদি ত্বকের মধ্যে বা শরীরে ক্ষার পড়ে তাহলে সেক্ষেত্রে 7% H3BO3 বা বোরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। তবে এখানে পার্সেন্টেজের ব্যাপারটা একটু এদিক সেদিক হইতে পারে, অনেক সময় পার্সেন্টেজ দেওয়া না থাকলেও সেক্ষেত্রে তুমি H3BO3 এটা দিলেই চলবে। তাহলে আমাদের আলাদা প্রশ্ন যে ত্বকের মধ্যে বা শরীরে অ্যাসিড বা ক্ষার পড়লে কোন পদার্থটা ইউজ করতে হয় গেল। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন, সক্রিয় ভর বলতে আমরা কি বুঝি? সক্রিয় ভর, দেখো এই সক্রিয় ভর আমাদের ভর ক্রিয়া সূত্র নামে একটা সূত্র আছে। ভর ক্রিয়া সূত্র যেটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারেই, অর্থাৎ কোনো বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের ঘনমাত্রার সমানুপাতিক। এখানে সক্রিয় ভর বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা এবং অন্যটা হচ্ছে আংশিক চাপ। তাহলে সক্রিয় ভর বলতে আমরা দুইটা জিনিসকে বুঝবো, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। তবে মোলার ঘনমাত্রা সাধারণত তরল পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর আংশিক চাপটা সাধারণত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম সক্রিয় ভর বলতে, এটা প্রশ্ন ছিল সক্রিয় ভর বলতে বোঝায় নাম্বার 1 দেওয়া হয়েছিল মোলার ঘনমাত্রা, নাম্বার 2 দেওয়া হয়েছিল আংশিক চাপ এবং নাম্বার 3 আণবিক ভর। তার মানে এক্ষেত্রে 3 হবে না, 1 এবং 2ই হবে। সুতরাং সক্রিয় ভর বলতে আমরা বুঝি মোলার ঘনমাত্রাকে এবং আংশিক চাপকে, অর্থাৎ মোলার ঘনমাত্রার সাপেক্ষে যখন আমরা বের করি তখন সেটাই হয় কেসি, আর আংশিক চাপের সাপেক্ষে যখন আমরা সাম্য ধ্রুবক ব্যবহার করি সেটাই হয় কেপি। সেটা ডিটেলস পরে আলোচনা করব। তাহলে আমরা প্রথমত জানলাম সক্রিয় ভর বলতে আমরা কী বুঝি গেল। এরপরে ছোট্ট একটা প্রশ্ন দেওয়া আছে, AN+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা যখন বিক্রিয়া করবে তখন বি একটা পদার্থ তৈরি করবে এবং বি পাশে লেখা আছে এটা গাঢ় নীল বর্ণের দ্রবণ, গাঢ় নীল বর্ণের দ্রবণ দেওয়া আছে। তারপরে দেখো আমাদের ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণের মধ্যে আমরা ক্যাটায়ন শনাক্তকরণ যখন করি তখন কোনো দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হইলেই আমরা জানি সেই পদার্থটা হচ্ছে কপার 2+। তাহলে কপার 2+ আয়নের মধ্যে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়, পরে যখন অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তখন গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়, এবং সেই গাঢ় নীল বর্ণের দ্রবণটা হচ্ছে CuNH3 এটা SO4, তার মানে টেট্রাএমিন কপার সালফেট। এই টেট্রাএমিন কপার সালফেট এর গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নটা ছিল AN+, এই আয়নটা কি? তাহলে AN+ আয়নটা হচ্ছে, একটা ছিল অ্যামোনিয়াম আয়ন খ হচ্ছে কপার আয়ন, গ হচ্ছে ফেরাস আয়ন এবং ঘ হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে আমাদের আনসার হবে খ কপার 2+ আয়ন। তাহলে আমরা পাইলাম যে AN+ এটা বর্ণ দেখে কিন্তু আমরা বুঝে নিতে হবে যে বর্ণটা যদি গাঢ় নীল বর্ণের হয় তাহলে সেটা অবশ্যই কপার 2+ আয়ন। এবার দেখি এটা সম্পূরক আরেকটা প্রশ্ন আছে, বি এর জলীয় দ্রবণের আকার, বি মানে হচ্ছে টেট্রাএমিন কপার সালফেট। দেখো এটার আকারটা আমরা জানি যে এটা
তিনটা ইয়ে দিচ্ছে, একটা হচ্ছে এক জলীয় দ্রবণ, সরি আকার না, বি এর জলীয় দ্রবণ আয়ন, তার মানে আয়ন মানে হচ্ছে এইটা, এই আয়নটা কপার 2+ টেট্রামিন কপার 2 আয়ন, সেটার প্রথম উত্তরটা দেওয়া আছে এক সমতলীয় বর্গাকার, সমতলীয়, হ্যাঁ আমরা জানি যে টেট্রামিন কপার আয়নের এটার বর্ণ হচ্ছে সমতলীয় বর্গাকার, আনসার ঠিকই আছে। 2 নম্বর লেখা আছে চতুস্তলকীয়, না এটা চতুস্তলকীয় না, কারণ এখানে sp2d বা dsp2 সংকরায়ন হয়, সেজন্য এটার sp2d সংকরায়ন হলেই সেটা সমতলীয় বর্গাকার হয়। আর চতুস্তলকীয় হইতে হইলে কিন্তু আমাদের সেটা হইতে হবে sp3, কিন্তু এটা sp3 হয় না, তাহলে এক। আর 3 নাম্বার দেওয়া আছে প্যারাচুম্বকীয়। এখন দেখো প্যারাচুম্বকীয় কথাটার অর্থ কী, সেটা হচ্ছে আমরা দেখে নিব, এখানে আমাদের কপার 2+এর যে ইলেকট্রন বিন্যাস, সেখানে কিন্তু কপার 2+এর ইলেকট্রন বিন্যাসের লাস্টে 3d10 তার মানে 3d9 থাকে, 3d9 কপার 2+এ সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d9, তাহলে 3d9 9টা ইলেকট্রন যদি আমি সেট করি, তাহলে ডি অরবিটালে, ডি এর যেহেতু 5টা অরবিটাল 2 3 4 5, তাহলে 5টাতে ইলেকট্রন থাকবে, প্রথমে একটা 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 করে 5টাতে যাবে, তাহলে 6 7 8 9, তার মানে দেখো এখানে জোড় এবং বিজোড় ইলেকট্রন একসাথে আছে, জোড় এবং বিজোড় ইলেকট্রন একসাথে থাকলে সেগুলো হবে প্যারাচুম্বকীয়, সুতরাং এটা ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে ডায়াচুম্বকীয় এবং ফেরোচুম্বকীয়, তাহলে ডায়াচুম্বকীয় কোনগুলা, যদি সবগুলাতেই জোড় অবস্থায় থাকে সেটা হচ্ছে ডায়াচুম্বকীয়, আর ফেরোচুম্বকীয় হচ্ছে সবগুলাতেই যদি বিজোড় অবস্থায় থাকে সেগুলো হচ্ছে ফেরোচুম্বকীয়। যাই হোক এখানে যেহেতু নাই, সুতরাং আমার এখানে আনসার হচ্ছে দুইটা, কপার 2+ এর অর্থাৎ টেট্রামিন কপার আয়নের আকার হচ্ছে সমতলীয় বর্গাকার, আর সেটা হচ্ছে প্যারাচুম্বকীয়, তাহলে 1 এবং 3 কারেক্ট, 2 ছিল চতুস্তলকে, 2 কারেক্ট না। আমাদের এরপরের প্রশ্ন, আসমানি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? আসমানি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো আমাদের এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু একটু মেমোরিতে ওইভাবে রাখতে হবে। আমাদের সূর্যের সাদা বর্ণের মধ্যে যে 7টা বর্ণ আছে সেগুলো হচ্ছে কি কি, বে, নি, আ, স, অ, ক, লা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এবং এটা ইংরেজিতেও কিন্তু এটার সাথে মিল আছে, এটাকে ভিভ গিওর বলা হয়, ভিভ গিওর, GYOR। এই যে ভি ভায়োলেট, আই ইন্ডিগো, ব্লু আসমানি, গ্রিন সবুজ, ইয়েলো হলুদ, অরেঞ্জ কমলা এবং রেড লাল। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের রেঞ্জগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার পর্যন্ত সেটা হচ্ছে বেগুনি, এরপরে 424 থেকে 450 ন্যানোমিটার পর্যন্ত সেটা হচ্ছে নীল, তারপরে ব্লু যেটা সেটা হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত সেটা হচ্ছে আসমানি, গ্রিন হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার পর্যন্ত সেটা হচ্ছে সবুজ, হলুদ হচ্ছে 575 থেকে 590 ন্যানোমিটার, অরেঞ্জ 590 থেকে 647 ন্যানোমিটার, এবং লাল হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। দেখো অনেকের একটু এখানে বিভ্রান্তি জাগতে পারে, সেটা হচ্ছে 424, তো আমি একবার এখানে লিখেছি, আবার এখানে 424 কেন হইল? অ্যাকচুয়ালি এই জিনিসগুলোতে যদি তুমি একটা গ্রেটার দেন চিহ্ন দাও তাহলেই হয়ে যাবে, মানে কি 424 ন্যানোমিটার পর্যন্ত আমার সেটা বেগুনি, ঠিক আছে, কিন্তু 424 থেকে উপরে, কারণ আমি যদি এখানে 424 লিখে এখানে 425 লিখতাম, তাইলে ধরো 424.78 ন্যানোমিটার আসছে,
তখন সেটা আমার এইখানেও জায়গা পাইতো না, এখানেও জায়গা পাইতো না, কারণ এখান থেকে তো 425 যদি আমি লিখে ফেলতাম, তাহলে এখন 424.78 ন্যানোমিটার যেটা, সেটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়বে। তাহলে এটা গ্রেটার দেন কথাটা নিজের মনে মনে রাখবা, এটা বোঝার মেমোরিতে রাখার সুবিধার্থে এটা। এখন আমাদের আসমানি রঙের তরঙ্গদৈর্ঘ্যের এখানে একটা রেঞ্জ আছে, এখানে 570 থেকে 590, 570 থেকে 590 হবে না, 450 থেকে 500, হ্যাঁ আমার খ নাম্বার উত্তর 450 থেকে 500, তাহলে এটাই হবে আসমানি রঙের তরঙ্গদৈর্ঘ্য। ওকে, গেল। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা। ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 0.0002 মোল পার লিটার হলে এর দ্রাব্যতা গুণফল বা কেএসপি কত? দ্রাব্যতা দেওয়া থাকলে দ্রাব্যতা গুণফলের ব্যাপারটা আমি কিভাবে করব, সেটা হচ্ছে প্রথমে আমার যেই যৌগটা দেওয়া আছে এই ক্যালসিয়াম ফ্লোরাইড কিভাবে বিয়োজিত হবে সেটা আমরা দেখে নেব। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড বিয়োজিত হলে ক্যালসিয়াম 2+ আয়ন প্লাস ফ্লোরাইড আয়ন 2 ফ্লোরাইড আয়ন, তাহলে ক্যালসিয়াম 2+ প্লাস 2 ফ্লোরাইড। এখন যেহেতু এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.0002, তাহলে এটা 1 মোল থেকে যেহেতু এটা 1 মোল উৎপন্ন হয়েছে, সুতরাং এইটারও ঘনমাত্রা 0.0002 হবে, কিন্তু এটা হবে 1 মোল থেকে, এটা 2 মোল, তাহলে এটা হবে 2 × 0.0002 সমান 0.0004। তাহলে এখন দেখো, সুতরাং আমরা কেএসপি বের করতে গেলে কেএসপি সমান আমাদের ক্যালসিয়াম 2+ আয়ন ইনটু কী হবে ফ্লোরাইড আয়ন হোল স্কোয়ার সমান 0.0002 ইন্টু 0.0004 হোল স্কোয়ার। তাহলে আমরা পাইলাম কত দেখো, এটা 0.0002 ইন্টু, এখন এটা 4 4 16, যেহেতু এখানে 4 ঘর আগে, তাহলে 4 4 8 ঘর আগে, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে এই পজিশনে গিয়ে সেটা 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা 8 ঘর আগে, 4 ঘর 4 ঘর 8 ঘর আগে দশমিক বসবে, আর এটা তো 2 আছে। এবার দেখো 16 দুগুণ আবার 32, তাহলে 32 লিখে তার এখানে 8 ঘর এখানে 4 ঘর, তাহলে মোট 12 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 ঘর আগে দশমিক। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম ইকুয়ালস, তাহলে আমার 3.2 ইন্টু 3.2 যদি লিখি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 10⁻⁻11, তাহলে আনসারটা হবে 3.2 ইন্টু 10⁻⁻11। হ্যাঁ, আমাদের আনসার আছে 3.2 ইন্টু 10⁻11। তাহলে এটা এইভাবেই বের করতে হবে। আর তোমরা ক্যালকুলেটারে যদি হয় তাহলে ক্যালকুলেটারে সহজে বের করতে পারো, সায়েন্টিফিক মেথডে এটাই চলে আসবে। সুতরাং ছোটোখাটো এই প্রশ্নগুলো আসলে ঠান্ডা মাথায় এগুলো আনসার করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী একটা প্রশ্ন লেখা আছে 0.1 মোলার 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত? দেখো ছোট্ট প্রশ্ন, 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তাহলে প্রথমেই আমরা ধরে নিব যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যেহেতু একটা শক্তিশালী ক্ষার, তাহলে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু ঘনমাত্রা 0.1, সুতরাং হাইড্রোক্সিলের ঘনমাত্রাও 0.1।
1ই হবে। সুতরাং এখান থেকে আমরা প্রথমে POH বের করব। আমরা জানি POH ইকুয়ালস মাইনাস লগ OH আয়ন, তাহলে সমান মাইনাস লগ 0.1 সমান এটা হবে 1। তাহলে POH যদি 1 হয়, সুতরাং PH হবে 14 মাইনাস 1 ইকুয়ালস 13। তাহলে এটার আনসার হবে 13, অর্থাৎ এই দ্রবণের PHটা হচ্ছে 13। এবার দেখো ছোটোখাটো আরও কিছু প্রশ্ন আছে, যেমন এটা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবারই পরীক্ষায় আসে। 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 এর পিএইচ কত? তাহলে আমরা প্রথমেই অ্যাসিডটা নিয়ে নিব। অ্যাসিডটা কীভাবে বিয়োজিত হয়, এটা শক্তিশালী অ্যাসিড যেহেতু, তাহলে 2 হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট আয়ন। তাহলে এইটার ঘনমাত্রা যেহেতু 0.005 আছে, সুতরাং হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা হবে 1 মোল থেকে যেহেতু 2 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে এটা 2 × 0.005 সমান 0.01। সুতরাং পিএইচ হবে মাইনাস লগ 0.01 সমান 2। তাহলে এই দ্রবণের পিএইচ হবে 2। বের করার নিয়মটাই আমি এভাবে দেখা যাব। এরপরে আছে আমাদের একটা প্রশ্ন, ক্লোরিন অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? ক্লোরিন অণুতে, ক্লোরিন Cl2, দেখো ক্লোরিন যখন দুইটা একই ধরনের পরমাণু, তাদের মধ্যে আমরা জানি যে সমযোজী বন্ধন বিদ্যমান, কিন্তু সমযোজী বন্ধনের মধ্যে আবার পোলার সমযোজী, অপোলার সমযোজী, বিশুদ্ধ সমযোজী কয়েকটা জিনিস আছে। এখানে প্রশ্নটা ছিল, একটা হচ্ছে আয়নিক বন্ধন, অপোলার সমযোজী বন্ধন, পোলার সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে আয়নিক বন্ধন না, পোলারও না, কারণ এখানে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, সন্নিবেশ বন্ধন তো নাই, তাহলে এটা হবে অপোলার সমযোজী বন্ধন, অপোলার সমযোজী বন্ধন। তবে তোমাদের জন্য আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যখন দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ পার্থক্য শূন্য হয়, তখন সেটাকে বিশুদ্ধ সমযোজী যৌগ বলা হয়। তাহলে এই যৌগটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ। তাহলে অপোলার কোনগুলো? যেমন হাইড্রোজেন সালফাইড আমি ধরলাম, তাহলে হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেনের হচ্ছে 2.1, সালফার হচ্ছে 2.5, তাহলে তাদের পার্থক্য 0.4। পার্থক্যটা যদি 0 থেকে বড় কিন্তু 0.5 থেকে ছোট হয়, 0 থেকে বড় কিন্তু 0.5 থেকে ছোট হয়, তখন সেগুলো হচ্ছে অপোলার সমযোজী। আর বিশুদ্ধ সমযোজী হচ্ছে যাদের মধ্যে পার্থক্যটা শূন্য হয়। আর পোলার সমযোজী কোনগুলো? সেগুলো হচ্ছে গ্রেটার দেন না 0.5 এবং 0.5 থেকে বড়, যেগুলো 1.9 চেয়ে 1.9 পর্যন্ত, সেগুলো হচ্ছে পোলার সমযোজী। তাহলে সমযোজীর মধ্যে আমরা 3 ধরনের পাই, বিশুদ্ধ সমযোজী, পোলার সমযোজী এবং অপোলার সমযোজী। তাহলে আমরা এখন এইটা যেহেতু উত্তরটা অপোলার সমযোজী আছে, বিশুদ্ধ সমযোজী নাই, তাহলে আমরা অপোলার সমযোজী ওটাই কি লাগাবো। তাহলে মোটামুটি আমাদের বেশ কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে PCl5 যৌগটিতে, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5 যৌগটিতে ফসফরাসের সংকরীকরণ কি? ফসফরাসের সংকরণ হচ্ছে sp3d, এটা sp3d এবং এটার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় sp3d সংকরায়ন, তার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় এবং এখানে দুই ধরনের বন্ধন কোণ পাওয়া যায়, 120 ডিগ্রি আর
90 ডিগ্রি, 120 ডিগ্রি আর 90 ডিগ্রি। দ্বিপিরামিডীয় হলেই দুই ধরনের বন্ধন করবে, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের সংকর আয়ন। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন এখানে আছে, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? দেখো, আমরা যে কোনো একটা লবণ যখনই দিবে সেটার সাথে পানির বিক্রিয়া হলে সেখানে কী কী অ্যাসিড এবং ক্ষার উৎপন্ন করবে সেটা আমরা দেখে নিব। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বনিক অ্যাসিড, যদিও কার্বনিক অ্যাসিডটা পরে ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়, কিন্তু আমরা অ্যাসিড এবং ক্ষার পাইলাম। অ্যাসিডটা হচ্ছে কার্বনিক অ্যাসিড আর ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো, অ্যাসিডটা কিন্তু কার্বনিক অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড, কিন্তু ক্ষারটা একটা শক্তিশালী ক্ষার। তাহলে যে কোনো একটা লবণের জলীয় দ্রবণে যে অ্যাসিড এবং ক্ষার উৎপন্ন হয় সেখানে যেটা সবল প্রকৃতি সেরূপ হবে। তাহলে এখানে যেহেতু ক্ষারটাই সবল, সুতরাং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। আমি এটা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন বলা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? তাহলে আমরা এটার সাথে পানি বিক্রিয়া করলেই আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই দেখো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু শক্তিশালী ক্ষার নয়, এটা একটা দুর্বল ক্ষার, কিন্তু অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা শক্তিশালী অ্যাসিড। সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় বা অ্যাসিডীয়। আবার খেয়াল করো, আমি যদি সোডিয়াম সালফেট নিই, সোডিয়াম সালফেট, এটা যদি পানির সাথে বিক্রিয়া করি তাহলে আমার যেই ক্ষারটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং যে অ্যাসিডটা উৎপন্ন হবে সেটা হবে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে ক্ষারটাও শক্তিশালী আবার অ্যাসিডটাও শক্তিশালী, তাহলে সেক্ষেত্রে তার জলীয় দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ বা প্রশম, নিউট্রাল। নিউট্রাল হবে এই সোডিয়াম সালফেট, তারপরে একইভাবে সোডিয়াম ক্লোরাইড, এগুলোর জলীয় দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ বা প্রশম। তাহলে আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, যে কোনো একটা পদার্থের জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে মোট কয় ধরনের বন্ধন বিদ্যমান? দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড যদি আমি এইভাবে লিখি NH4+ এবং Cl-, তাহলে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন, তার মানে এখানে একটা আয়নিক বন্ধন আছে। এরপরে এই অ্যামোনিয়ামের মধ্যে আবার অ্যামোনিয়াম নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের 3টা বন্ধন আছে, আবার নাইট্রোজেনের যারা ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে দিয়েই কিন্তু এখানে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে, আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে 3টা বন্ধন আছে সেটা হচ্ছে সমযোজী। তাহলে আমার এখানে 3 ধরনের বন্ধনই বিদ্যমান, একটা হচ্ছে আয়নিক সমযোজী, এবং থার্ড ওয়ান হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধন 3টাই আছে, কিন্তু যদি এখানে লিখতো শুধুমাত্র অ্যামোনিয়ামের মধ্যে কয় ধরনের বন্ধন বিদ্যমান, তখন কিন্তু আমরা লিখতাম অ্যামোনিয়ামের মধ্যে 2 ধরনের বন্ধন বিদ্যমান, তখন কিন্তু আয়নিক আর হইতো না, কারণ এটার সাথে অন্য আয়নিক বন্ধন তো নাই, তখন সমযোজী বন্ধন আর সন্নিবেশ বন্ধন এটাই হইতো। তাহলে মোটামুটি আমরা একটা শেষ করলাম। এবার দেখো, এরকম আলোচনা করতে করতে কিন্তু আমাদের অনেকগুলা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো একটা। যেমন আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, বুলেট পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়? বুলেট পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়? প্রশ্ন লিখছে সাবান, ডিটারজেন্ট, সোডিয়াম বাইকার্বনেট, ক্রোমিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ক্রোমিক অ্যাসিড। দেখো, এই ক্রোমিক অ্যাসিডটা বিভিন্নভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ক্রোমিক অ্যাসিড কি? ক্রোমিক অ্যাসিড অ্যাকচুয়ালি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণকেই ক্রোমিক অ্যাসিড বলা হয়। এবং এই ক্রোমিক অ্যাসিডকে ক্লিনিং মিক্সচার এটা বলা হয়, বা পরিষ্কারক মিশ্রণও বলা হয়। ক্রোমিক অ্যাসিড পরিষ্কারক মিশ্রণ বা ক্লিনিং মিক্সচার,
তাহলে ক্রোমিক অ্যাসিডের এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের জায়মান অক্সিজেন প্রস্তুত হয়। তার মানে এই জায়মান অক্সিজেনটা যে কোনো ময়লা যখন থাকে তার সাথে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে সেটা জারণ বিক্রিয়া ঘটায়। তাহলে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে যে ক্রোমিক অ্যাসিডের কোন ধর্মের কারণে ময়লা পরিষ্কার হয়। তাহলে ক্রোমিক অ্যাসিডের জারণ ধর্মের কারণে ময়লা পরিষ্কার হয়, জারণ ধর্ম। তাহলে প্রশ্নটা কয়েকভাবে হতে পারে, ক্রোমিক অ্যাসিড কী, ক্লিনিং মিক্সচার কী, বা ল্যাবরেটরিতে পরিষ্কার মিশ্রণ হিসেবে আমরা কী ব্যবহার করি। মানে এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনেক সময় পটাশিয়াম ডাইক্রোমেট লঘু সালফিউরিক অ্যাসিড লাগে, লঘু হবে না, এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড হবে। আর কোন ধর্মের কারণে সেটা ময়লা পরিষ্কার হয়, সেটা হচ্ছে জারণ ধর্মের কারণে। তাহলে একসাথে আলোচনা করার সময় আমরা এগুলো সবগুলো আলোচনা করি। তাহলে বুলেট পরিষ্কার করতে নিচে এই ক্রোমিক অ্যাসিড এটাই ব্যবহৃত হয়। আমাদের আমাদের প্রশ্ন গেল। তারপরে বুলেটের একটা প্রশ্ন আছে, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়। দেখো বুলেট রিডিংটা চিন্তা করবা, বুলেট রিডিংটা এইভাবে থাকে, ধরো প্রথমে 0 দাগ থাকলো, তারপরে এইখানে ধরো থাকলো 1, 0, 1, 2, এইভাবে বুলেটের সাধারণত 50 মিলিলিটার বা 50 সেন্টিমিটার এটা দেওয়া থাকে। 50 মিলিলিটার বা 50 সেন্টিমিটার কিউব আয়তন এই একক দেওয়া থাকে বুলেটের গায়ে যে রিডিংটা থাকে। যখন আমি এই 0 থেকে 1 পর্যন্ত এখানে আবার 10টা ঘর থাকে, 10টা ঘরে বিভক্ত থাকে। 10টা ঘরে যদি বিভক্ত থাকে তাহলে প্রতিটা ঘরের মান, অর্থাৎ এখান থেকে এটা 1 মিলিলিটার বা 1 সেন্টিমিটার কিউব, তাহলে তার 10 ভাগের 1 ভাগ, তার মানে 1-এর 10 ভাগের 1 ভাগ মানে 0.1 সেন্টিমিটার কিউব অর 0.1 মিলিলিটার। এটাই হচ্ছে আমার বুলেটের সর্বনিম্ন যে দাগ, অর্থাৎ বুলেটের সাইজে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়, তাহলে সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব অর 0.1 মিলিলিটার। এটাও আসতে পারে, এটাও আসতে পারে, তাহলে দুইটার যে কোনো একটা, এটা প্রায় আসে পরীক্ষায়। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন দিচ্ছে, চামড়ায় অ্যাসিড পড়লে কি করতে হয়। তাহলে চামড়ায় অ্যাসিড পড়লে আমাদের, যদি এর আগে কিন্তু আমরা আলোচনা করছি চামড়ায় অ্যাসিড পড়লে ক্ষার দ্রবণ দিয়ে ধুতে হবে। তাহলে অ্যাসিড পড়লে আমরা বলছিলাম সোডিয়াম বাইকার্বনেটের 5% জলীয় দ্রবণ সেটা। আর প্রশ্নে ক, খ, গ মানে 3টা যখন থাকবে তখন কত অনেক সময় থাকে যে প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, যে কোনো মানে অ্যাসিড বা ক্ষার পড়লে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুতে হয়, সেটা ঠিক আছে। তারপর একটা প্রশ্ন থাকে চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে। হ্যাঁ, সেটাও ঠিক আছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা অ্যাসিড হিসেবে কিংবা ক্ষার হিসেবে কোন দ্রবণটা ব্যবহার করব তার জন্য আনসার হচ্ছে এটা। কিন্তু ওই বাকি ওই দুটো উত্তর, যেটা প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুইতে হবে সেটা ঠিক আছে, আবার সেখানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে সেটাও আনসার ঠিক আছে। অর্থাৎ ক, খ, গ যদি থাকে তাহলে 3টায় কিন্তু আনসার দিতে হবে। এইবার আসো আমাদের এর পরের একটা প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি আইসো ইলেকট্রনীয় জোড়। আইসো ইলেকট্রনিক জোড়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আইসো শব্দের অর্থ হচ্ছে সেম, আর ইলেকট্রনীয় মানে হচ্ছে ইলেকট্রন, তার মানে সেম ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে আইসো ইলেকট্রনীয় জোড়। তাহলে আমরা দেখি কোনটা কোনটা আছে। প্রথমে লেখা আছে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, এটা হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সোডিয়াম প্লাসের ইলেকট্রন হচ্ছে 11 থেকে 1 গেলে 10, আর পটাশিয়াম 19 থেকে 1 গেলে 18, তার মানে এটা হবে না। দ্বিতীয় যে প্রশ্নটা আছে ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্যালসিয়াম 2 প্লাস, তাও সেম, ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্যালসিয়াম 2 প্লাস। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, সুতরাং 2টা ইলেকট্রন চলে গেলে 10, এটা হচ্ছে 20, 2টা ইলেকট্রন চলে গেলে 18, সুতরাং এটাও হবে না। এরপরের যে প্রশ্ন আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস N3 মাইনাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং N3 মাইনাস নাইট্রাইট। দেখো অ্যালুমিনিয়ামের নর্মালি পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 থেকে 3টা ইলেকট্রন চলে গেলে 10, আবার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7,
তাহলে 7টার সাথে যদি 3টে ইলেকট্রন যোগ হয় তাহলেও কিন্তু 10। তাহলে আমাদের এই আনসারটি হবে, কারণ অ্যালুমিনিয়াম 3+ এবং নাইট্রেট এটা দুইটা ইলেকট্রন সংখ্যা 10 10 করে, সুতরাং এটা আইসো ইলেকট্রনীয়। আমার আরেকটা যেটা আনসার এর মধ্যে আছে সেটা ছিল সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। তাহলে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস এটাও হওয়ার কথা না, কারণ সোডিয়াম প্লাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সুতরাং একটা ইলেকট্রন চলে গেলে 10, আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, একটা ইলেকট্রন যোগ হলে সেটা 18। ক্লোরিন 17, 17 কি 18, তাহলে এটাও হবে না। সুতরাং আমরা যে আনসার পাইলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এবং N3- এই দুটাই আইসো ইলেকট্রনীয় জোট। এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে, XH3 যৌগের বন্ধন কোণ কত? XH3, তার মানে এক্সটা আমি এখনও জানি না এক্সটা কি। আবার লিখে দিচ্ছে নিচে এক্স মৌলটির বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। এক্সের বহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p3। তার মানে 2s2 2p3 যদি বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হয়, সুতরাং এর মধ্যে আমরা তার 1s2টা 2s2 2p3 যদি হয় তাহলে 2 2 2 4 4 3 7, তাহলে 7 নম্বর মৌলটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন যদি হয়, অর্থাৎ আমার এখানে XH3 যৌগটা হচ্ছে অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়াতে আমার প্রশ্ন যেটা চাইছিল সেটা হচ্ছে XH3 এটার বন্ধন কোণের মান কত? তাহলে NH3 এর বন্ধন কোণের মান হচ্ছে 107 ডিগ্রি। 107 ডিগ্রি। এখানে মুক্ত জোড় ইলেকট্রনের কারণেই ওই যে 109.5 ডিগ্রি থেকে কমে সেটা 107 ডিগ্রিতে পরিণত হয়েছে। তাহলে এই প্রশ্নটার আনসার আমরা এতটুকুই পাইলাম। হ্যাঁ, আমাদের এর পরবর্তী প্রশ্ন যেটা, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো আমাদের এখান থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়ই থাকে, কখনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কখনো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেটা দেওয়া থাকে। এটার একটা বুদ্ধি আমি শিখিয়ে দিই তোমাদেরকে। সোডিয়াম কার্বনেট এখানে আছে ক, খতে আছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, গতে আছে H2C2O4, আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আমাদের দেখো সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড এগুলো সবগুলো কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমাদের জানা থাকলেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেখান থেকে খুব ইজিলি বের করে নিতে পারি। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী সেটা আমাদের একটু জানা থাকা দরকার। যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কিংবা জলীয় বাষ্প ইত্যাদির সাথে বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় না, যাদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, সেগুলোকেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের তালিকার মধ্যে আমার সোডিয়াম কার্বনেট একটা আছে, অক্সালিক অ্যাসিড, তারপরে ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, এটার যোজনী যেহেতু অক্সালেট আয়নের 2, সেজন্য ক্যালসিয়ামের যোজনী 2 বলেই CaC2O4 ক্যালসিয়াম অক্সালেট। আবার Na2C2O4, তার মানে অক্সালেট টাইপের, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট এগুলো সবগুলো কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই 3টা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সোডিয়াম কার্বনেট একটা, পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো খেয়াল করে দেখো এখানে অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট এগুলো সবগুলোতে কার্বন আছে, সি। সোডিয়াম কার্বনেটও কার্বন আছে। পটাশিয়াম ডাইক্রোমেটে যদিও কার্বন নাই, ক্রোমিয়ামের সি। অর্থাৎ আলাদা করে মনে রাখার জন্য, কারণ এটা আবার একটা জিনিস যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে বিভ্রান্তিটা হয়, যে পটাশিয়াম ডাইক্রোমেটের জারক পদার্থ আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারক পদার্থ। জারক হইলেই যে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড হবে তা কিন্তু না।
এখন পটাশিয়াম ডাইক্রোমেট এবং পারম্যাঙ্গানেটের মধ্যে ওই যে সি দিয়ে মনে রাখবা যে পটাশিয়াম ডাইক্রোমেটটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড। তার মানে আমাদের এই পাঁচটার মধ্যে মোটামুটি প্রায় কিন্তু এই পাঁচটার মধ্যেই থাকে। এটার সাথে অন্য একটা জিনিস জুড়ে দেওয়া হয় যেটা সেকেন্ডারি। তাহলে এগুলো সবগুলো কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। এই জিনিসগুলো সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সুতরাং আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে এটা হচ্ছে এটা গেল। তার মানে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি কিংবা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি, এইটা আমার ফার্স্ট পার্ট কিংবা সেকেন্ড পার্ট দুইটাতে কিন্তু প্রায়ই পরীক্ষায় থাকে। এর পরবর্তী আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে, এটা আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে লেখা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লেড সালফেট PbSO4 এর দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার গুণফল মানে হচ্ছে কি SP সমান দেওয়া আছে 1.7 × 10⁻⁵ হলে সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা, এই সালফেট আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার, কত মোল পার লিটার। তাহলে আমরা কীভাবে বের করবো দেখো, প্রথমে আমার যেই লবণটা দেওয়া থাকবে সেটা কিভাবে বিয়োজিত হয় সেটা দেখে নেব। তাহলে লেড সালফেট বিয়োজিত হলে লেড 2+ প্লাস SO4 2-, তার মানে এইভাবে বিয়োজিত হয়। আমরা প্রথমে বিয়োজনটা করে নিব। এবার দেখো আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা দেওয়া থাকলে, দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে তাহলে দ্রাব্যতা বের করার উপায় হচ্ছে আমরা দ্রাব্যতা ধরে নিব এটা X। তাহলে এটা 1 মোল থেকে যদি 1 মোল উৎপন্ন হচ্ছে, এটাও X, এটাও X। সুতরাং X যেহেতু হচ্ছে আমাদের সালফেট আয়নের ঘনমাত্রা কিন্তু বের করতে বলছে, সালফেট আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার। তাই আমরা এখান থেকে যেটা পাবো, আমরা জানি KSP সমান এটার ঘনমাত্রা এবং এটার ঘনমাত্রা। তো এটা যেহেতু 1 মোল আছে তাহলে এটাও X × X সমান X²। তাহলে এখন প্রশ্নে দেওয়া আছে এই X² সমান হচ্ছে 1.7 × 10⁻⁵ সুতরাং X সমান √1.7 × 10⁻⁵। তাহলে খুব সহজ আমি বের করতে পারি। তাহলে ব্র্যাকেট দিয়ে 1.7 × 10⁻⁵ ব্র্যাকেট শেষ ইকুয়ালস 0.26। আমাদের আনসার দেওয়া আছে এখানে 0.26 1.7 × 10⁻⁵কে রুট করলে 0.2615, বা এটাকে আমরা 2.6 × 10⁻, কত 1 ঘর সামনে দিচ্ছি 10⁻1 আমরা এটা লিখতে পারি। যদি এখানে সম্পৃক্ত দ্রবণের সালফেট আয়নের ঘনমাত্রা যেটা দেওয়া আছে সেটা আনসার এখানে ঠিকমতো নাই, তাহলে আমাদের আনসার হবে 1.7 × 10⁻⁵কে যদি আমি রুট করি তাহলে আনসারটা হবে এত 2.6। না, আমাদের উত্তর মনে হয় ভুল হয়েছে, সেটা আমি আরেকবার করি। √1.7 × 10⁻⁵ ইকুয়ালস, সেটা হচ্ছে আনসার হচ্ছে 4.123 × 10⁻3। এবং হ্যাঁ, আমাদের এখানে ঘ নম্বরের উত্তর দেওয়া আছে 4.123 × 10⁻3। তাহলে X যেহেতু আমার সালফেটের ঘনমাত্রাও X, সুতরাং এখানে সালফেট আয়নের ঘনমাত্রা হবে
সেই 4 নম্বর ঘতে যেটা আনসার আছে 4.123 ইন্টু 10⁻³ মোল পার লিটার। খেয়াল করো, অনেক সময় আবার এটা মোল পার লিটার না দিয়ে যদি গ্রাম পার লিটার দিত, তখন আমি এই মানটাকে ওই সালফেটের যে আণবিক ভর, সালফেটের আণবিক ভর হচ্ছে 96, তাইলে ওই 96 দিয়ে গুণ করলেই গ্রাম পার লিটার, যেহেতু দেওয়া হয় নাই সুতরাং আমার ওইটা আর বের করার দরকার নাই। এরপর আমরা যেটা আলোচনা করব তার মধ্যে একটা প্রশ্ন আছে, কার্বন ডাইঅক্সাইডে সংকরায়ন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অণুর জন্য কার্বন ডাইঅক্সাইড কী ধরনের সংকরায়ন ঘটে। ডিটেলস বললে অনেক কথাই বলতে হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে খেয়াল করো, কার্বনের যে সংকরায়ন সেটা হবে sp, আবার অক্সিজেনের যে সংকরায়ন সেটা হবে sp2, আর এটার আকৃতি হচ্ছে সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইড, কার্বন এদিকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক, আর কার্বনের হচ্ছে sp, অক্সিজেন হচ্ছে sp2, এবং প্রশ্ন দিয়েছে তাই 1 নম্বরও sp2 সংকরণ ঘটে, 2 sp সংকরণ ঘটে, আকৃতি সরলরৈখিক। তাহলে আনসার তিনটা হবে, কারণ কার্বন ডাইঅক্সাইডে কার্বনের sp সংকরণ ঘটে, অক্সিজেনের sp2 সংকরণ ঘটে, আর আকৃতিটা সরলরৈখিক। যাই হোক, গেল আমাদের আরেকটা প্রশ্ন। এইবার আমার পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? একটা দেওয়া আছে 2n²। 2n² সূত্রটা কিন্তু উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র নয়। এটা হচ্ছে কোন একটা শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন আছে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে 2n²। শক্তি স্তরে যেমন KLMN, মানে প্রথম শক্তি স্তরে 2 × 1², দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2², তাহলে 2n² হবে না। এরপরে যেটা আছে 2l+1, এইটা হচ্ছে, এটা দেখো 2l+1, যেমন l এর মান যখন আমরা জানি 0 মানে s অরবিটাল, তাহলে আমি যদি 0 বসাই 2 × 0+1, তার মানে অর্থাৎ মাত্র 1, s অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, তার মানে এইটা হচ্ছে 2l+1ও একটা কিন্তু সূত্র, সেটা হচ্ছে কোনো উপশক্তি স্তরে, এটা কি দেখো, উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের সূত্র, মানে কতটা অরবিটাল আছে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2l+1, আর 2n² হচ্ছে শক্তি স্তরে, কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন নির্ণয়ের সূত্র, আর সাধারণত অরবিটাল যতটা হয় ইলেকট্রন হয় তার দ্বিগুণ, অর্থাৎ আমার এটা হচ্ছে 2 × 2l+1, এটাই হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন নির্ণয়ের সূত্র। এখন অনেক সময় আবার বিভ্রান্ত করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করলে আমার 4l+2 এটাও দিতে পারে, তার মানে এটাও কিন্তু আমার উপশক্তি স্তরে ইলেকট্রন নির্ণয়ের সূত্র। সুতরাং উপশক্তি স্তরে আমাদের প্রশ্ন ছিল কিন্তু উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি, তাহলে আমার উত্তর হবে 2 × 2l+1 গেল। এবার দেখো এটা প্রশ্ন, বাইকার্বনেট HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি? অনুবন্ধী ক্ষারক, দেখো অনুবন্ধী অম্লক্ষারক যুগল, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস, সেটা অবজেক্টিভের জন্য বা সৃজনশীলের জন্য। কোনো যৌগ বা কোনো একটা আয়নের অনুবন্ধী ক্ষারক বের করতে হলে সেটা থেকে হাইড্রোজেন আয়নটা মাইনাস করতে হবে, H+ মাইনাস করতে হবে। তাহলে দেখো বাইকার্বনেট থেকে যদি H+ চলে যায় তাহলে সেটা হবে কার্বনেট 2-। সুতরাং এই বাইকার্বনেট আয়নের অনুবন্ধী ক্ষারক হবে কার্বনেট আয়ন CO3 2-। আবার যদি বলতো বাইকার্বনেট অনুবন্ধী অম্ল কি, তাহলে কোনো একটা আয়নের কিংবা যৌগের অনুবন্ধী অম্ল বের করতে হলে সেটার সাথে হাইড্রোজেন যোগ করতে হবে। তাহলে HCO3- এর অনুবন্ধী অম্ল যদি আমি বের করতে চাই, অনুবন্ধী অম্ল, তাহলে কি হবে,
এই HCO3 মাইনাস এটার সাথে আমি হাইড্রোজেন আয়ন যোগ করব, যোগ করলে তাহলে সেটা হবে H2CO3। দেখো খুব ইম্পর্টেন্ট, অনুবন্ধী ক্ষারক বের করতে হলে হাইড্রোজেন আয়নটা বাদ দিবা, আর অনুবন্ধী অম্ল বের করতে হলে হাইড্রোজেন আয়নটা যোগ করবো। আমি আরেকটা জিনিস উদাহরণ দিয়ে দেখাই, যেমন পানি, এই পানির অনুবন্ধী অম্ল হবে এটার সাথে হাইড্রোজেন আয়ন যোগ করলে তাহলে H3O+, যেটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এই হাইড্রোনিয়াম আয়নটা হবে পানির অনুবন্ধী অম্ল। আর অন্যদিকে পানি থেকে যদি আমি একটা হাইড্রোজেন আয়ন মাইনাস করি, তার মানে সেটা হবে OH-, তার মানে পানির অনুবন্ধী ক্ষার হচ্ছে হাইড্রক্সিল আয়ন, আর পানির অনুবন্ধী অম্ল হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এটা যে কোনো যৌগের ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই টেকনিক্যাল প্রশ্নগুলো যদি তুমি একটু সিরিয়াল বাই মনে রাখো, যেমন এখানে খুব মানে ক্রিয়েটিভ একটা ইয়ে আছে, প্রশ্ন আছে, সেটা লেখা আছে Z2+ এর ইলেকট্রন বিন্যাস আর্গন 3d0 4s0। আমরা জানি এখন এই মৌলটা 3d0 4s0 ইলেকট্রন ত্যাগের সময় সবসময় কিন্তু বাইরের কক্ষের ইলেকট্রনটাই প্রথমে যায়। তার মানে Z2+ কথাটার দেখে তোমাকে বুঝে নিতে হবে, তার মানে জেড মৌলটার আরও 2টা ইলেকট্রন ছিল, তার 2টা ইলেকট্রন চলে গিয়েই কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে। তার মানে 2টা ইলেকট্রন 3d এবং 4s-এর মধ্যে 4s-টা কিন্তু বাইরের শক্তি স্তর, ঠিক আছে? তাইলে আমার 4s এর ইলেকট্রন যদি চলে যায়, তাহলে 2টা ইলেকট্রন, অর্থাৎ 2টা ইলেকট্রন থাকা অবস্থায় সেটা ছিল এরকম আর্গন, এবং তারপরে হচ্ছে 4s2। তাহলে দেখো আমরা যদি আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, তাহলে সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এটা ইলেকট্রন 6 4 10, 10 2 12 হচ্ছে 18 2 20, তার মানে 20 নাম্বার মৌলটা হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে Z2+ যেটা সেটা ক্যালসিয়াম 2+, আর জেড মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। প্রশ্ন বলছে জেড মৌলটির শিখা পরীক্ষায় কোন বর্ণ দেখায়। এখন শিখা পরীক্ষায় আমাদের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে শিখা পরীক্ষায় মৌলের বর্ণ দেখো, ইয়ে করার জন্য ক্যালসিয়াম 2+-এর যে বর্ণটা আছে, ক্যালসিয়াম 2+, সেটা হচ্ছে ইটের ন্যায় লাল, ইটের ন্যায় লাল হচ্ছে ক্যালসিয়াম 2+-এর বর্ণ। একইভাবে সোডিয়াম প্লাসের বর্ণ হচ্ছে সোনালি হলুদ। আমি মনে রাখার জন্য যে জিনিসগুলো মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে বলি সেটা হচ্ছে সোডিয়াম যেটা আছে, সোডিয়াম সোনালি হলুদ, সোডিয়ামের লিখতে দন্তেশ্ব ওকার, সেই হিসেবে এটা সোডিয়ামের বর্ণ হচ্ছে সোনালি হলুদ। তারপরে একইভাবে পটাশিয়াম, দেখো পটাশিয়াম এটা কিন্তু বর্ণটা হচ্ছে বেগুনি, পটাশিয়াম বেগুনি। আর অন্যান্য যে মৌলগুলো আছে সেগুলার শিখা পরীক্ষার বর্ণগুলো দেখে নেব। সুতরাং জেড মৌলটি শিখা পরীক্ষায় কোন বর্ণ দেখায়, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সোনালি হলুদ, 2 হচ্ছে ইটের ন্যায় লাল, গ হচ্ছে নীলাভ সবুজ, আর একটা হচ্ছে হলুদাভ সবুজ। তার মানে যে অনেক সময় যখন ক ঘ গ ঘ দেয় তখন তোমরা পড়ার সময় শুধু কটা যেটা উত্তর ওইটা মুখস্থ না করে পাশে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কোনটা কার বর্ণ। তার মানে এখানে ক্যালসিয়ামের যেটা দেওয়া আছে সেটা তো ইটের ন্যায় লাল, ঠিক আছে, কিন্তু সোনালি হলুদ সেটা হচ্ছে সোডিয়ামের। এরপরে নীলাভ সবুজ যেটা সেটা হচ্ছে কপারের যে বর্ণ, সেটা হচ্ছে নীলাভ সবুজ। তাহলে আমরা এই সুযোগে কপারের বর্ণটাও দেখে নিলাম, কপারের বর্ণটা তাহলে কি নীলাভ সবুজ। এরপরে আমার বেরিয়াম একটা পদার্থ আছে, বেরিয়াম গ্রুপ নাম্বার 2-এর একটা মৌল বেরিয়াম। দেখে এটা আমি মনে রাখার জন্য মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে বলি যে বেরিয়াম মানে বি দিয়ে ব্যাড, এ দিয়ে অ্যাপল, ব্যাড অ্যাপল, যদিও এটা কারেক্ট না, এটা মনে রাখার জন্য জাস্ট ইয়ে। সেটা হচ্ছে আপেল, যে আপেলগুলো সবুজ থাকে সেগুলো যখন কিছুদিন রেখে দেওয়া হয় একটু
মানে বাসি হয়ে গেলে সেই সবুজ আপেলটাই কিন্তু একটু হলুদ বর্ণ ধারণ করে। এখন সবুজ আপেলটা হলুদ বর্ণ ধারণ করে, সেটা আপেলটা নিশ্চয়ই আর ভালো নাই, কিছুটা ব্যাড হয়ে গেছে, ব্যাড অ্যাপল। এবং এটা যেহেতু ছিল সবুজ কিন্তু সেটা হয়ে গেছে হলুদ, সেই জন্য এটার বর্ণ হচ্ছে হলুদাভ সবুজ। এটা জাস্ট মনে রাখার জন্য। এটা আবার মানে ওইভাবে স্বতঃসিদ্ধ কোনো চিন্তা করবা না যে স্যারে বলছে বেরিয়াম মানে ব্যাড অ্যাপল, হলুদাভ মানে খারাপ আপেল, এটা না। এটা জাস্ট মানে মেমোরিতে রাখার জন্য, মনে রাখার জন্য। তাহলে আমাদের হলুদাভ সবুজ হচ্ছে বেরিয়াম, নীলাভ সবুজ হচ্ছে কপার, পটাশিয়াম তো বেগুনি বলছি, সোডিয়াম সোনালি হলুদ, সোনালি হলুদ, আর সেটা হচ্ছে ইটারনিয়াল লাল। আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 1 এবং 2তে যে মৌলগুলো আছে, গ্রুপ নাম্বার 1 এবং 2, তার মধ্যে হাইড্রোজেন বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ নাম্বার 2তে যেই মৌলগুলো আছে সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। দেখো এই মৌলগুলাই সাধারণত শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায়, তবে তার মধ্যে আবার বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, কারণ গ্রুপের উপরের দিকে আছে, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, এটা থেকে এটার আকার ছোট, এটা থেকে এটার আকার ছোট। তাহলে এই ইলেকট্রনগুলো কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি খুব দৃঢ়ভাবে আকৃষ্ট আছে এবং শিখার শক্তি সংগ্রহ করে এদের ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাইতে পারে না। সেজন্য উচ্চ শক্তি স্তরে যদি যাইতে না পারে তাহলে ফিরেও আসতে পারবে না। শিখার শক্তি, কারণ শিখার এই যে আগুনের শিখা যেটা আছে, আমরা শিক্ষা পরীক্ষা যেটা বলি ফ্লেম টেস্ট, সেটারও কিন্তু একটা নির্দিষ্ট শক্তি আছে। তাহলে সেই শক্তিটা সংগ্রহ করে তাদের বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে যাইতে পারে না বলেই এরা শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। তাহলে এই প্রসঙ্গে আমাদের এটাও হলো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না কেন? তাহলে তাদের আকার ছোট বলে তাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি খুব দৃঢ়ভাবে আকৃষ্ট আছে, ফলে শিখার শক্তি সংগ্রহ করে উচ্চ শক্তি স্তরে গমন করতে পারে না বলেই এরা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। লিখতে পারবো। এর মধ্যে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে গ্রুপ নাম্বার 1 এবং 2তে লিথিয়াম Li, তারপর রুবিডিয়াম Rb, তারপরে এখানে আরেকটা জিনিস আছে Sr। দেখো লিথিয়ামের L মানে আমি বাংলাতে লাল হিসেবে কাউন্ট করতে পারি, এটা কিন্তু লিথিয়ামের বর্ণ লাল। রুবিডিয়ামে R আছে, সেটার বর্ণ রেড বা লাল। আবার স্ট্রনসিয়ামে Sr আছে, Sr দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে স্ট্রং রেড বা তীব্র লাল। আসলে সত্যি সত্যি কিন্তু এটার বর্ণটা তীব্র লাল স্ট্রনসিয়ামে। তাই আমার গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো বর্ণ প্রদর্শন করে তাদের মধ্যে অন্ততপক্ষে এর মধ্যে ফ্রান্সিয়াম কিন্তু একটা অনেক দামি ধাতু, দুষ্প্রাপ্য ধাতু, রেডিয়ামটা তেজস্ক্রিয়, সুতরাং এরা বর্ণ পরীক্ষার জন্য তেমন একটা অ্যাপ্লিকেবল না। আমাদের বাকি যেই মৌলগুলো আছে সেগুলোর মধ্য থেকেই এর মধ্যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম তো শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না, আর যেইগুলো আছে লিথিয়াম লাল, সোডিয়াম সোনালি হলুদ, পটাশিয়াম বেগুনি। এটাও মনে রাখার জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমরা বাজার থেকে যে আলু, পটল, বেগুন, পটলের সাথে বেগুন খুব ভালো যায়, তাহলে পটল পটাশিয়াম থেকে বেগুন বেগুনি, ওটা মিল আছে। তাহলে পটাশিয়াম বেগুনি, সোডিয়াম তো সোনালি হলুদ, রুবিডিয়াম লাল, সিজিয়ামও এই প্রসঙ্গে বলি, সিজিয়ামকে যদি আমি মানে মনে রাখার জন্য কষ্ট হিসেবে ধরি, কষ্ট বা বেদনার রং হচ্ছে নীল এবং সিজিয়ামের বর্ণ আসলেই নীল। আর ক্যালসিয়াম তো আগেই বললাম এটা ন্যায় লাল, স্ট্রনসিয়াম স্ট্রং রেড বা তীব্র লাল, বেরিয়াম তো হলুদ এবং সবুজ। আর এর মধ্যে এগুলোর বাইরে যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কপার নীলাভ সবুজ, আর আরেকটা আছে সেটা হচ্ছে লেডেরও মনে রাখার জন্য আমি একটা করছি পিবি দিয়ে, পেল ব্লু, মানে পেল মানে হচ্ছে ফ্যাকাশে, হ্যাঁ, আর ব্লু নীল এটা হচ্ছে হালকা নীল বা ফ্যাকাশে নীল, এটা হচ্ছে পিল। তাহলে আমাদের মোটামুটি শিক্ষা পরীক্ষায় যেগুলো আছে সেগুলো বেশি আসে, সেগুলো এই মৌলগুলো এগুলো একটু ভালো করে শিখে নিবা। আমি জাস্ট এই বললাম ক্যালসিয়ামের বর্ণ এটা নিয়ে লাল, সোডিয়াম সোনালি হলুদ, পটাশিয়াম বেগুনি, কপার নীলাভ সবুজ, ব্যাড অ্যাপল বেরিয়াম, সেটা বেরিলিয়াম না বেরিয়াম,
আর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কেন বর্ণ দেয় না, আর শিক্ষা পরীক্ষায় বর্ণ দেওয়ার ফাংশনটা কী সেটাও তোমরা দেখে নিবা। এর মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, শিক্ষা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? কিছু কিছু লবণ আছে, আমরা তো লবণ থেকেই কিন্তু শিক্ষা পরীক্ষায় মানে, কারণ কোনো মৌল তো আর মৌল হিসেবে থাকে না, সবাই তো কিছু কিছু বেশিরভাগ যৌগ হিসেবে থাকে। তাহলে ওই যৌগ থেকে যখন যে কোনো একটা যৌগের সাথে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করব, যেমন ধরো আমি লেড সালফেট আছে, তাহলে সেটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন লেড ক্লোরাইড হয়ে যাবে। তার মানে যে কোনো লবণকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দিলে সেটা সংশ্লিষ্ট ধাতুর ক্লোরাইড লবণে পরিণত হয়, এবং ক্লোরাইড লবণগুলো সহজে উদ্দায়ী বলেই শিক্ষা পরীক্ষায় সহজে বর্ণ প্রদর্শন করে। সে কারণেই যে কোনো লবণকে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণে ডুবানো হয়। তাহলে মূল কথা হচ্ছে, তাহলে যে কোনো ধাতুর ক্লোরাইড লবণ তৈরি করার জন্যই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়। তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। এবার দেখো, এর মধ্যে আমার অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আর এইখানে এই মৌলটি শনাক্ত করার জন্য আমাদের প্রসঙ্গ ছিল ক্যালসিয়াম 2+ আয়ন। এখন আমাদের কিন্তু শিক্ষা পরীক্ষা, তারপরে ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ, এগুলো একদম ব্রেনের মধ্যে গেঁথে রাখতে হবে। মৌলটি শনাক্ত করার জন্য ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমাদের কোন যৌগ ব্যবহৃত হবে মনে আছে? সেটা হচ্ছে এইটা, ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য অ্যামোনিয়াম অক্সালেট দেওয়া হয়। কী দেওয়া হয়? অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে অ্যামোনিয়াম অক্সালেটটা যদি আমি দেই, তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে ক্যালসিয়াম বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের একটা পদক্ষেপ উৎপন্ন করে। তাহলে আমরা ক্যালসিয়ামের শনাক্তকরণের জন্য তাহলে কী দিতে হবে? অ্যামোনিয়াম অক্সালেট দিতে হবে, এবং অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে NH4 C2O4। অ্যামোনিয়াম অক্সালেট দিলে তাহলে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করবে। কিন্তু অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আবার কী ব্যবহৃত হয় মনে আছে? সেটা হচ্ছে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়। নেসলার দ্রবণ ব্যবহার করলে সেখানে বাদামি বর্ণের একটা পদক্ষেপ পাওয়া যায়, বাদামি বর্ণের। তাহলে নেসলার দ্রবণ দিলে বাদামি বর্ণের পদক্ষেপ হলেই আমরা বুঝবো সেখানে অ্যামোনিয়াম আয়ন আছে। যাই হোক, মোটামুটি আমাদের আয়ন শনাক্তকরণ, তারপর শিক্ষা পরীক্ষা মোটামুটি ক্লিয়ার। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে একটি কপারের সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনটির জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? দেখো, টেকনিক্যাল প্রশ্ন। কপারের সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনটির জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? এবার আসো, কপারের ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নেব 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d10 4s1, কিন্তু কারণ এখানে 4s2 3d9 থাকে, কিন্তু ডি অরবিটাল স্থিতিশীলতার জন্য সেটা 3d10 4s1। তাহলে কপারের সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনটা হচ্ছে আমার 4s1। দেখো, খেয়াল করো, তাহলে 4s1 জন্য আমার n এর মান হচ্ছে 4, l এর মান হবে 0, m এর মানও 0, এবং s এর মান আমরা +হাফ অথবা -হাফ যে কোনো একটা লিখতে পারি। অর্থাৎ আমার n এর মান যে 4 হবে এটা নিশ্চিত, অন্য কোনো অপশান নাই। 4s1 এর 4, l এর মান 0 হবে, m এর মানও 0 হবে, আর s এর মান +হাফ হইতে পারে, -হাফ হইতে পারে। সুতরাং এখানে যদি -হাফ হতে সেটাও আনসার হইতে পারবে, গেল। কিন্তু যদি বলতো কপারের সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সর্বশেষ, মাইন্ডেড, সর্বশেষ ইলেকট্রন আর সর্ববহিস্থ ইলেকট্রন কিন্তু একই না। কারণ কপারের যখন ইলেকট্রন বিন্যাস হয় 3d9 হয়, অর্থাৎ আমার সর্বশেষ ইলেকট্রন কিন্তু 4s এর ইলেকট্রন না। সর্বশেষ ইলেকট্রন 3d9 কোনো একটা ইলেকট্রন হবে সর্বশেষ ইলেকট্রন। তখন সেক্ষেত্রে কিন্তু আমি ভুলেও সর্বশেষ ইলেকট্রনের জন্য n এর মান 4 হইতে পারবে না, তখন কিন্তু 3d9। অর্থাৎ সেক্ষেত্রে তার সম্ভাব্য যে মানগুলো আসবে সেটার n এর মান অবশ্যই 3, l এর মান, যেহেতু l এর মান 0 হলে সেটা s অরবিটাল, l এর মান 1 হলে সেটা p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, তার মানে l এর মান অবশ্যই
2 হবে। এইবার m এর মানটা তখন আমার যেহেতু l এর মান 2 হইলে m এর মান -2 থেকে +2 পর্যন্ত ইনক্লুডিং 0, তাহলে -2 থেকে +2 এর যে কোনো একটা মান হবে। -2 হইতে পারে, অর -1 হইতে পারে, অর 0 হইতে পারে, অথবা +1 হইতে পারে, অথবা +2 হইতে পারে। সবগুলো না, আবার যে কোনো একটা, এগুলোর যে কোনো একটা মান হবে একটা ইলেকট্রনের জন্য। যেহেতু আমরা বলছি যে সর্বশেষ ইলেকট্রনটির জন্য, তাহলে সেক্ষেত্রে এই মানগুলোর যে কোনো একটা মান হবে ওই সর্বশেষ ইলেকট্রনের m এর মান। n এবং l তো ফিক্সড, আর s এর মান তাও আমরা +½ অথবা -½ যে কোনো একটা দিতে পারি। তাহলে সর্বশেষ আর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন কথা দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, গেল। এই ধরনের টেকনিক্যাল প্রশ্নগুলো আমাদের এখানে, এটার উত্তর যেটা দেওয়া আছে, হ্যাঁ উত্তর আছে আমাদের n এর মান এই 4, l এর মান 0, m এর মান 0, ক উত্তরটা আছে, গেল। আচ্ছা, ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 মোল পার লিটার হলে একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান 10 মোল পার লিটার। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10 মোল পার লিটার হয়, তাহলে সেক্ষেত্রে উক্ত দ্রবণের pOH কত? তাহলে দেখো, আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনত্ব যদি 10 হয়, তাহলে দেখো pH বের করতে পারি। pH ইকুয়ালস -log 10, -log 10 মানে 10 টু দি পাওয়ার 1। দেখো 10 মিনস 10 টু দি পাওয়ার 1, তাহলে -log 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1 log 10, log 10 এর মান 1, তাহলে এটা হবে -1। খেয়াল করো, 10 মোল পার লিটার হলে pH এর মান হবে -1, কারণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ম্যাক্সিমাম 1 মোল পার লিটারের জন্যই সাধারণত pHটা প্রযোজ্য। যেহেতু এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেড়ে গেছে, সুতরাং pHটা কিন্তু মাইনাস হইতে পারে। এই যে এটার ক্ষেত্রে pH হবে মাইনাস, সুতরাং pOH হবে 14 মাইনাস কত, 14 মাইনাস -1 সমান হবে, যার pH হচ্ছে -1, তাহলে সেটার pOH কত হবে? সেটা pOH হবে 15। ওকে, 15 আর -1 মিলে কিন্তু 14, তাহলে pOH হবে 15। ওকে, তাহলে আমাদের নিচের কোনটির আকার বড়? টেকনিক্যাল প্রশ্ন, কোনটির আকার বড়? আকার বড়র জন্য আমাদের যে চারটা দেওয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে দেওয়া আছে কার্বন এবং লিথিয়াম। খেয়াল করো, আমাদের সিরিয়ালি যদি সাজাই, এখানে এগুলো সবগুলো দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে দ্বিতীয় পর্যায়ের মধ্যে লিথিয়ামটা প্রথমেই আছে, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ফ্লোরিন। অর্থাৎ যেই চারটা মৌল আছে তাদের মধ্যে আমার লিথিয়াম বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে লিথিয়াম হচ্ছে কার্বনের আকার ছোট, কার্বন হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। তাহলে প্রশ্ন চাইছে নিচের কোনটির আকার বড়? তাহলে এগুলো সবগুলোর মধ্যে আমার লিথিয়ামের আকার সবচেয়ে বড় হবে, আর আকার ছোট হবে সবচেয়ে অক্সিজেনের। বাম থেকে ডানে গেলে আকার কেন ছোট হয়? কারণ বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি একটি করে বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রের প্রোটন সংখ্যা বাইরের ইলেকট্রনকে খুব দৃঢ়ভাবে আকৃষ্ট করে, ফলে আকারটা ছোট হয়ে যায়। সেজন্য এটার আকার সবচেয়ে ছোট, এটার আকার সবচেয়ে বড়, তাহলে উত্তর হবে এখানে লিথিয়াম। এরপরে আমাদের এই প্রসঙ্গে প্রশ্নটা আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম, অ্যামোনিয়াম আয়নে কী ধরনের বন্ধন বিদ্যমান? তাহলে অ্যামোনিয়াম আয়নে আমাদের নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে তিনটা বন্ধন আছে সেগুলো সমযোজী বন্ধন, আর একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে যখন দেয় তখন সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে দুই ধরনের বন্ধন বিদ্যমান, সমযোজী
এবং সন্নিবেশ সমযোজী। আর যদি অ্যামোনিয়াম ক্লোরাইড হইতো তাহলে সেখানে কিন্তু আয়নিক বন্ধনটা সহ হইতো, তাহলে এটা আমার দরকার নাই। তাহলে এখানে হবে সমযোজী এবং সন্নিবেশ বন্ধন। এরপর ইম্পর্ট্যান্ট জিনিস, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আমার এখানে বিক্রিয়া করে CH3COONA প্লাস H2O এটা উৎপন্ন হবে। প্রশ্ন করছে এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান কত। দেখো এখানে যে দুটো যৌগ দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর ক্ষারটা হচ্ছে সবল ক্ষার। আমরা এই প্রসঙ্গে যদিও প্রশ্নটা এখানে সরাসরি উত্তর দিতে পারতাম, এটা 57.34 কিলো জুল অপেক্ষা কম হবে, এবার 55 কিলো জুলের কাছাকাছি। হ্যাঁ, এখানে আনসার দেওয়া আছে ঘ নাম্বার 55.22। একটু লক্ষ্য করো, আমরা এই প্রসঙ্গে আমাদের এখানে যা প্রশ্ন হচ্ছে সবগুলো জিনিস আলোচনা করব। যদি অ্যাসিডটা শক্তিশালী এবং ক্ষারটাও শক্তিশালী হয় তাহলে যে কোনো সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন তাপের মান -57.34 কিলোজুল হবে। সেটা অ্যাসিডটা শক্তিশালী, ক্ষারটাও যদি শক্তিশালী হয় তাদের প্রশমন তাপের মান হবে 57.34 কিলোজুলের কাছাকাছি। এটাই ফিক্সড। এইবার কোনো একটা যদি দুর্বল হয় সেখানে অ্যাসিডও দুর্বল হতে পারে অথবা ক্ষারটাও দুর্বল হতে পারে। যেমন আমরা অ্যাসিডটা সবল রেখে যদি ক্ষারটাকে দুর্বল লিখি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার ক্ষেত্রে প্রশমন তাপের মান প্রায় -55.14 বা 55, 54, 56 এরকমের কাছাকাছি হবে, 55-র কাছাকাছি। যদি যে কোনো একটা দুর্বল হয়, যেমন এখানে এটা দুর্বল, এখানে এটা দুর্বল, এটা সবল, তাহলে দুইটার যে কোনো একটা সবল একটা দুর্বল হলে তাদের প্রশমন তাপের মান কিছুটা কমে যায়। এবং সেটা কেন কমে সেটা হচ্ছে, এটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে আসতে পারে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে অ্যাসিটিক অ্যাসিড যেটা দুর্বল অ্যাসিড সেটা বিয়োজিত হইতে হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিটেট আয়ন উৎপন্ন হবে। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হবে সেই পুরোপুরি বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এখন খেয়াল করো, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এটা কিন্তু 100% বিয়োজিত হয়ে এটা উৎপন্ন করে। তার মানে এখানে প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন পাওয়া যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন আয়ন খুব সামান্য পাওয়া যাচ্ছে। তার মানে হাইড্রোক্সিল যখনই হাইড্রোজেন আয়ন পাবে, ওই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে যে পানি উৎপন্ন করবে H2O, সেখানে ডেল্টা এইচ এর মান -57.34 কিলোজুল কিন্তু হবে। এটা নর্মাল নিয়ম। কিন্তু এখানে অ্যাসিড যেহেতু হাইড্রোজেন আয়নটা শেষ হয়ে যাচ্ছে, কারণ হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হচ্ছে খুব কম, এটা দুর্বল বলে, এইটা শেষ হয়ে গেলেই লা শ্যাতেলিয়ার নীতি অনুযায়ী এটা আবার বিয়োজিত হয়ে আবার হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। তার মানে এই অ্যাসিটিক অ্যাসিডটাকে বারবার বিয়োজিত হইতে কিছু শক্তি প্রয়োজন হবে। সেই শক্তিটা এই যে এখানে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেখান থেকেই সে কালেকশন করবে। তার মানে ওইটার বিয়োজনের জন্য প্রায় +3.2 কিলোজুল কিংবা মোটামুটি এরকম একটা মান সেখানে শক্তিটা কমে যাবে। অর্থাৎ এটা যেহেতু এটার বিয়োজনের জন্য শক্তি লাগে, তখন সেটা হচ্ছে ডেল্টা এইচ প্লাস। ওই মাইনাস থেকে এটা কমে গেলে ওই 55-54-র কাছাকাছি হবে। এটা হচ্ছে যে কোনো একটা দুর্বল হইলে। এবার দেখো, যদি দুইটাই দুর্বল হয়, ধরো আমি CH3COOH এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই দুর্বল করলাম, তখন কিন্তু এইটা বিয়োজিত হইতেও কিছু শক্তি লাগবে, এটা বিয়োজিত হইতেও কিছু শক্তি লাগে। তখন ডেল্টা এইচের মানটা প্রায় -50-51-র কাছাকাছি চলে আসবে। মানে টেকনিক্যাল হয়তো তোমরা এগুলো আনসার করবা। তাহলে শক্তিশালী অ্যাসিড ক্ষার হইলে সেটা 57.34, যে কোনো একটা শক্তিশালী একটা দুর্বল হলে সেটা 55-54-র কাছাকাছি। দুইটাই যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে 50-51-র কাছাকাছি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসিড হিসেবে যদি আমি হাইড্রোফ্লোরিক অ্যাসিড নিই প্লাস ক্ষার হিসেবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, এইটার প্রশমন তাপের মান অত্যধিক বেশি, -68.6 কিলোজুল। এটা কেন হয়েছে সেটার ব্যাখ্যাটা দেখো। হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে তখন হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া যাবে, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাওয়া যাবে। এখানেও হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে যে পানি উৎপন্ন হয় সেখানে 57.34 কিলোজুল পানি তো মানে শক্তি তো উৎপন্ন হবেই।
কিন্তু এখানে ফ্লোরাইড আয়নের আকারটা ছোট বলে ফ্লোরাইড আয়ন সেখানে চার্জ ঘনত্ব খুবই বেশি। সেই ফ্লোরাইড আয়নের চার্জ ঘনত্ব বেশি বলে তার চারিদিকে পানির অণু যুক্ত হয়। এখন পানির অণু যুক্ত হলে সেখানে পানির অণু কোনো আয়নে যুক্ত হলে সেখানে অতিরিক্ত কিছু তাপশক্তি নির্গত হয়, যেটাকে আমাদের হাইড্রেশন এনার্জি বলা হয়, হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি, এবং সেটার মানও প্রায় 11.26 কিলো জুল। তার মানে হাইড্রেশন এনথালপি বা সলভেশন এনার্জি বলে। সলভেশন মানে হচ্ছে সলভেন্ট দিয়ে যখন কোনো একটা মানে তাপ উৎপন্ন হয়, তাহলে এখানে যেহেতু সলভেন্ট হিসেবে আমি পানি ব্যবহার করতেছি, তাহলে পানির অর্থাৎ এটার হাইড্রেশন এনার্জিটা প্রায় 11.26, আর এমনিতে তো 7.34, দুটা মিলেই এই 68.6 কিলো জুল। এটা শুধুমাত্র হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের প্রশ্ন উত্তরের যত ধরনের প্রশ্ন আছে এখান থেকে কিন্তু আসতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম এই। এবার দেখো একটা প্রশ্ন হচ্ছে, ফরমালিনে কত পার্সেন্ট কী পরিমাণ মিথানেল থাকে? ফরমালিন মনে আছে, সেটা হচ্ছে HCHO বা ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন কী কাজে ইউজ হয় সেটা জানো তো তোমরা? এটা হচ্ছে এমনিতেই সাধারণত মৃত জীবজন্তু এগুলো সংরক্ষণের জন্য কিন্তু ফরমালিন ব্যবহার করা হয়। সেই হিসেবে আমাদের ল্যাবরেটরিতে যে বিশেষ করে জীববিজ্ঞান ল্যাবরেটরিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীগুলা যেমন গিনিপিগ কিংবা অন্যান্য মাছ টাছ এগুলা বোতলের মধ্যে সংরক্ষণ করার জন্য ফরমালিন মিশিয়ে রাখা হয়। এটা অনেক দিন সংরক্ষিত থাকে, সেটা ওই কাজেই ব্যবহার করে। কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা মাছ মাংস যেগুলা পচনশীল দ্রব্য সেগুলোকে ঠিক রাখার জন্য, অর্থাৎ ভোক্তাদের কাছে এগুলোকে ফ্রেশ রাখার জন্য এখানে ফরমালিন মিশিয়ে সেটাকে সতেজ রাখে। কিন্তু এই ফরমালিনের এফেক্টটা কত বেশি সেটা তোমরা একটা দিলে, উদাহরণ দিলে বুঝবে। এগুলোতে কিন্তু ক্যান্সার হয় ফরমালিন ইউজ করলে। যাই হোক, সেগুলো ডিটেলস আলোচনায় যাচ্ছি না। তো 40% জলীয় দ্রবণ মানে হচ্ছে এখানে 40% হচ্ছে HCHO এর পরিমাণ, আর জলীয় দ্রবণ তার মানে পানির পরিমাণ হচ্ছে 60% হচ্ছে পানি, আর 40% তার মানে এখানে ফরমালিনে কী পরিমাণ মিথানল থাকে সেটার আনসার হচ্ছে 40%। আর যদি বলতো ফরমালিনে কী পরিমাণ পানি থাকে তাহলে সেটা হবে 60%। এইবার আমাদের আর একটা প্রশ্ন আছে, সেটা লাসতেলের নীতি থেকেই। দেখো প্রশ্নটা হচ্ছে এরকম, SO2 প্লাস O2 2SO2 এটা বিক্রিয়া করে আমরা 2SO3 সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত হয়। এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির একটা বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড মানে এটা অসওয়াল্ড পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া। তো যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছে না। আমাদের এখানে প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে প্লাস, এখানে আরেকটা কথা লিখছে কি, এখানে প্লাস তাপ। দেখো যখনই কোনো একটা বিক্রিয়াতে প্লাস তাপ দিয়ে দিবে বিক্রিয়ার অংশ হিসেবে, সেক্ষেত্রে কিন্তু এটা মনে করার দরকার নেই যে এটা তাপহারী বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। যদিও তোমরা হয়তো মনে করো যে প্লাস হইলেই তো তাই। এটা প্রসঙ্গটা আমি করি, সেটা হচ্ছে ডেল্টা এইচ এর মান যদি নেগেটিভ হয় তখন সেটা হচ্ছে তাপ উৎপাদী। ডেল্টা এইচ এর মান যদি নেগেটিভ হয় সেটা হবে তাপ উৎপাদী। কিন্তু বিক্রিয়ার অংশ হিসেবে অর্থাৎ বিক্রিয়াতেই যদি প্লাসটা দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু তাপ উৎপাদী, অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল্টা এইচ নেগেটিভ হলে সেটা তাপ উৎপাদী, অর্থাৎ এটা যদি আমার এইভাবে না দিয়ে ডেল্টা এইচ ইকুয়ালস নেগেটিভ দিত তাহলে সেটাও কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া হইতো। যাই হোক, আমার প্রশ্ন কী করছে সেটা দেখো। এই বিক্রিয়ায় উদ্দীপকের বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে কি ঘটবে? দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন আমি তাপ বৃদ্ধি করব, তার মানে বিক্রিয়াতে এই পাশে তাপ আছে, আমি যদি তাপ বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়াতে যেদিকে তাপ নেই, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। কোন দিকে যাবে? বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। এটা হচ্ছে বাম দিক, এটা ডান দিক। তার মানে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে সরে যাবে, আর তাপ হ্রাস করলে বিক্রিয়া ডান দিকে যাবে।
তাহলে আমাদের এখানে উত্তর সাম্যাবস্থা বাম দিকে সরে যায়। একটা লিখছে কেসি এর মান বৃদ্ধি পায়, কেপি এর মান বৃদ্ধি পায়, বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, এগুলো কোনোটাই না, সুতরাং সাম্যাবস্থা বাম দিকেই সরে যাবে। একটা প্রশ্ন। এরপরে আমার এখানে আরেকটা জিনিস লিখছে কেপি এর একক কোনটি। দেখো আমরা যে কোনো বিক্রিয়ায় কেপি এর একক জানি যে কেপি যখন আমরা ব্যবহার করব এইটা কিন্তু উপরেরটা মানে এইটার আংশিক চাপ যেহেতু 2 আছে স্কোয়ার হবে, তার মানে এটা হবে অ্যাটমসফিয়ার স্কোয়ার, আর এটা নিচে আসবে এইটাও অ্যাটমসফিয়ার স্কোয়ার ইন্টু এটা হবে অ্যাটমসফিয়ার, তার মানে আমার এটা আনসার হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 1, অ্যাটমসফিয়ার স্কোয়ার স্কোয়ার কাটা ইনভার্স 1। তাহলে এটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মানে কেপি এর একক বের করতে পারবো অথবা কেসি এর এককও বের করতে পারবো। এটার কেসি এর একক তাহলে হবে কি অ্যাটমসফিয়ার ইনভার্স 1, তাহলে কেসি এর একক হয়তো মোল পার লিটার, এইটা ইনভার্স 1 সমান মোল ইনভার্স লিটার -1 +1, তাহলে লিটার পার মোল, অর্থাৎ আমি এটাকে লিটার পার মোল ওইভাবেও লিখতে পারতাম যে এটা লিটার পার মোল, এটাও উত্তর আমরা দেখতে পারতাম। তাহলে গেল আমাদের এইটার দুইটা বিক্রিয়া দিচ্ছে। এরপরে দেখো আচ্ছা এই প্রসঙ্গে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিখছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত। দেখো এই ছোট্ট একটা প্রশ্নের আনসার করতে গিয়ে আমাদের এখানে কিন্তু অনেক প্রশ্নের ধারণা পাওয়া যায়, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। সেটা হচ্ছে প্রথমেই অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী পদার্থ, সেটাও প্রশ্ন আসতে পারে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী পদার্থ কেন। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে H2O। আমরা বিক্রিয়াটা যদি সমতা করি তাহলে এখানে 2 হবে, ক্লোরিন 6টা হয়ে যাচ্ছে, এখানে 6 হবে, এখানে অক্সিজেন মিলাইতে হলে 3H2O। তার মানে দেখো এই অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কিন্তু ক্ষার হিসেবে কাজ করছে। কেন? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষার বিক্রিয়া করে, তাহলে এটা ক্ষার বিক্রিয়া করে বলেই ক্ষারের সবসময় অম্লত্ব হবে। তার মানে কারো অম্লত্ব যদি বের করতে বলা হয় তার মানে সেটা একটা ক্ষার, এবং তার অম্লত্ব বের করতে হলে অম্লের সাথে বিক্রিয়া করতে হয়। তাহলে যদি একটা ক্ষার যত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাই হবে অম্লত্ব, তার মানে এটার অম্লত্ব হবে 6। এই হিসেবে আমাদের যেমন ফেরিক অক্সাইড Fe2O3 সেটাও কিন্তু অম্লত্ব হবে 6। এইবার যদি বলতো অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত, তাইলে সেই হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড তখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতাম। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করি তাহলে যৌগ যেটা উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 প্লাস দেখো H2O। এখন এটার যৌগটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। তুমি একটা জিনিস খেয়াল করো, আমার অক্সিজেনের যোজনী হচ্ছে -2, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটা যখন করবে তখন এখানে বিক্রিয়ার সমতা করলে অ্যালুমিনিয়াম যেহেতু 2টা তাহলে 2 বসাইতে হবে, এখানে 2 দিলে সোডিয়াম হাইড্রোক্সাইডে এখানে 2টা হয়ে যাবে, তখন অক্সিজেন আমার 2 × 4 4 × 5 এখানে 3 3 2 5, তাহলে বিক্রিয়াটা ঠিক আছে। এখন এখানে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বিক্রিয়া করছে 2 মোল, তার মানে যেহেতু এটা 2 মোল বিক্রিয়া করে সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব হবে 2 আর অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে 6। আবার এই দুইটা বিক্রিয়া দিয়ে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের অক্সাইড যে একটা উভধর্মী পদার্থ, এটা অম্লধর্মী এবং ক্ষারধর্মী দুটাই, সেটাও কিন্তু এখানে উভধর্মী অক্সাইড সেটাও প্রমাণ পাওয়া যায়। সেটা কিভাবে? যেহেতু এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, তো অ্যাসিডের সাথে বিক্রিয়া কারা করে? ক্ষার। সুতরাং এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারধর্মী সেটা প্রমাণ পাওয়া যায়,
আর অন্যদিকে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে নিশ্চয়ই সেটা অম্ল, সুতরাং এটা অম্লধর্মিতার প্রমাণ পাওয়া যায়, এটা অম্লধর্মিতার প্রমাণ পাওয়া যায়। তাহলে এই দুইটা বিক্রিয়া দিয়ে আমরা কয়েক জিনিস করতে পারি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উপধর্মী পদার্থ, আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত এবং ক্ষারকত্ব কত। তার মানে অম্লত্ব হিসাব করার জন্য যত মোল অম্ল আছে অম্লের সাথে বিক্রিয়া করতে হবে, আর ক্ষারকত্ব হিসাব করার জন্য ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোলের সাথে বিক্রিয়া করবে সেটা হবে ক্ষারকত্ব। এবার আমরা চলে যাই একটু অন্যদিকে, সেটা হচ্ছে আমাদের যেমন একটা আছে, এটা প্রশ্ন আছে দ্রাব্যতা থেকে, দ্রাব্যতার ছোটখাটো প্রশ্ন। যেমন একটা প্রশ্ন হচ্ছে এরকম, 75 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো পদার্থের দ্রাব্যতা যথাক্রমে 50 এবং 25। 75-এর দ্রাব্যতা হচ্ছে 50 আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা 25। তাহলে এখানে বলা হয়েছে যে ক্যালাসের ভর কত। ক্যালাসের ভর, আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের এখানে 20 গ্রাম এবি এর সম্পৃক্ত দ্রবণ, তাহলে এই 20 গ্রামকে যদি আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসি, তাহলে এখানে ক্যালাস বা অদক্ষেপ কতটুকু পড়বে সেটাই আমরা বের করব। তাহলে দেখো এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেহেতু দ্রাব্যতা হচ্ছে 50, তো দ্রাব্যতা 50 কথাটার অর্থই হচ্ছে 100 গ্রাম দ্রাবক এবং 50 গ্রাম দ্রবক। তাহলে 100 গ্রাম দ্রাবক এবং 50 গ্রাম দ্রব হলে তাহলে টোটাল 100 যোগ 50, তাহলে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আবার একইভাবে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 25। এই কথার অর্থ হচ্ছে তাও 100 গ্রাম দ্রাবক প্লাস 25 গ্রাম দ্রবক, তার মানে তখন আমার টোটাল হচ্ছে 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাই দেখো এইখানে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 150 গ্রাম আর এখানে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 125 গ্রাম। তাহলে আমি এইখানে যে সম্পৃক্ত দ্রবণটা আছে সেটাকে যদি 75 থেকে 25-এ নিয়ে আসি, তাইলে আমার অদক্ষেপ করবে এই 150 থেকে 125 গেলে তাহলে 25 গ্রাম। তাই অদক্ষেপটা পড়তেছে কত গ্রামের উপরে? 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণেই পড়তেছে 25 গ্রাম। তাহলে আমি এভাবে ধরে নিতে পারি যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনলে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে ক্যালাসিত হয় 25 গ্রাম। সুতরাং 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে ক্যালাসিত হবে 150 ভাগের 25 গ্রাম। সুতরাং 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে ক্যালাসিত হবে 150 ভাগের 25 ইন্টু 20। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 0 যদি কাটি, আর এখানে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, তাহলে 5 2 10, তাহলে 10/3। তো 10/3 মানেই হচ্ছে 10/3 সমান 3.33 গ্রাম। তার মানে এটার আনসার হবে, অর্থাৎ এখানে 20 গ্রামকে যদি আমি সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করি 75 থেকে 25-এ নিয়ে যাই, তাহলে আমাদের অদক্ষেপ বা তলানি আকারে পড়বে মাত্র 3.33 গ্রাম। এই ধরনের কিছু অঙ্ক থাকতে পারে। তারপর আমরা চলে যাব অন্য একটা টপিক্সে। আচ্ছা, এখানে আবিষ্ট প্রভাবক নামে একটা কথা আছে। আবিষ্ট প্রভাবক, অটোপ্রভাবক
তোমরা জানো কিনা একটু বুঝাই দিই আমি। আমার 4th অধ্যায়ে আবিষ্ট প্রভাবক বা ইংরেজিতে বলা হয় এটাকে ইনডিউসড ক্যাটালিস্ট। ইনডিউসড ক্যাটালিস্টটা কি দেখো, আমি একটা বিক্রিয়ার মাধ্যমে বুঝাই। সোডিয়াম সালফাইড Na2SO3 এটা নর্মালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে, কিন্তু Na3SO3 এটা কিন্তু নর্মালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া করে না। তার মানে এইখানে সোডিয়াম সালফাইডটা অক্সিজেনের সাথে জারিত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু যদি আমি সোডিয়াম সালফাইড প্লাস Na3SO3 প্লাস অক্সিজেন তিনটা যদি একসাথে বিক্রিয়া করি, তখন সোডিয়াম সালফাইড জারিত হয়ে সোডিয়াম সালফেট হবে, এবং সোডিয়াম আর্সেনাইড যেটা আছে সেটাও কিন্তু Na3SO4 এটাতে পরিণত হবে, সোডিয়াম আর্সেনেট। খেয়াল করে দেখো, এটা ব্যাপারটা অনেকটা এরকম। ধরো দুটা বাচ্চা, একটা নর্মালি নিজে নিজে ভাত খায়, কিন্তু আরেকটা নিজে নিজে ভাত খায় না, খেতে চায় না। এই নর্মালি যে বাচ্চাটা খায় তার সাথে যদি যে বাচ্চাটা খায় না তাকে বসিয়ে দেওয়া হয়, সে ওর দেখা দেখি সেও খেতে শুরু করলো, তাহলে তখন যে বাচ্চাটা নর্মালি খায় সেটা হচ্ছে ওই বাচ্চার জন্য একটা আবিষ্ট প্রভাব, অর্থাৎ এখানে সোডিয়াম সালফাইড আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে সোডিয়াম, অর্থাৎ যদি কোনো বিক্রিয়ক অন্য কারোর সাথে থেকে প্রভাবকের ভূমিকা পালন করে, তখন সেই প্রভাবকটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। তার মানে এখানে সোডিয়াম সালফাইডটাই হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে এরপরে আমাদের আরেকটা ছোট্ট প্রশ্ন বলি, সেটা হচ্ছে ইয়ে সম্পর্কিত, আমাদের অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি আমাদের কোথায় আছে, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মধ্যে আমার অ্যাটম ইকোনমির একটা পার্সেন্টেজ বের করতে বলে। এটা খুব বেশি কঠিন না। ধরো আমার এ এবং বি দুটো পদার্থ বিক্রিয়া করে সি এবং ডি অন্য দুটো পদার্থ উৎপন্ন করে, এবং এখানে লেখা আছে সিটা হচ্ছে বর্জ্য, মানে সিটা আমার তেমন কোনো কাজে ইউজ হবে না। ধরো এটা আমি 50 গ্রাম এবং এটা 70 গ্রাম বিক্রিয়া করলাম, এটা 50 গ্রাম, এটা 70 গ্রাম। এমন হলো যে আমার এইটা 90 গ্রাম এবং এটা 30 গ্রাম উৎপন্ন হলো, 90 গ্রাম, এটা 30 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমি 50 আর 70 মিলে টোটাল কী হচ্ছে 120 গ্রাম। এই 120 গ্রাম বিক্রিয়ক ব্যবহার করে আমার রিকোয়ার্ড যে প্রোডাক্টটা, যে কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আছে সেটা বের করতে পারতেছে 90 গ্রাম। বাকিটা কিন্তু বর্জ্য, এটাকে আমার করতে এমন কোনো কাজে আসতেছে না। তার মানে এখন 120 গ্রাম ব্যবহার করে আমি উৎপাদ পাচ্ছি, কাঙ্ক্ষিত উৎপাদ পাচ্ছি 90 গ্রাম। তাহলে 1 গ্রাম ব্যবহার করে কত পাবো, আর 100 গ্রাম ব্যবহার করে কত পাবো। তাহলে সেক্ষেত্রে AE মানে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি হচ্ছে ইকুয়ালস আমার কাঙ্ক্ষিত উৎপাদের ভর 90 ডিভাইড বাই বিক্রিয়কের মোট ভর। তাহলে 70 আর 50 মিলে 120 আর ইন্টু 100, তাহলে কতই দেখো, সেই হিসেবে সেটা হবে 90 ইন্টু 100 ডিভাইড বাই 120, তাহলে ইকুয়ালস হচ্ছে 75। তাহলে এই যে 75% এটাই হচ্ছে আমার এই বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি। তাহলে অ্যাটম ইকোনমির এটা হচ্ছে, অর্থাৎ আমি কত বেশি পরিমাণে উৎপাদ পাচ্ছি। যদি বর্জ্যের পরিমাণ বেশি হইতো তাহলে কিন্তু আমাদের অ্যাটম ইকোনমির পার্সেন্টেজটা কমে যেত। তাহলে এই ক্ষেত্রে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ হচ্ছে 75%। তাহলে অ্যাটম ইকোনমি বের করার এইটা সিস্টেম আছে। মোটামুটি আমাদের টপিকস আসলো।
এরপরে আমরা যেটা দেখব আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নিব, কিন্তু আপাতত এটুকু দিয়েই আমাদের কাজ চলতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, L ইকুয়ালস টু এবং M ইকুয়ালস 3 হলে কোন অরবিটাল নির্দেশ করবে? আমার মনে হয় L ইকুয়ালস 2 হলে M ইকুয়ালস 3 তো কখনোই হতে পারে না, এটা প্রশ্ন হয়েছে, সেটা এটা বের করার দরকার নাই। এরপর আমাদের একটা প্রশ্ন আছে, 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 60 গ্রাম দ্রবীভূত থাকলে এর দ্রাব্যতা কত? তাহলে 160 গ্রাম যদি সম্পৃক্ত দ্রবণ হয়, সেখানে যদি 60 গ্রাম দ্রব হয়, তার মানে সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রবের পরিমাণ বাদ দিলে আর দ্রাবক হবে 100 গ্রাম। তার মানে 100 গ্রাম দ্রাবকেই কিন্তু আমার এই 60 গ্রাম দ্রবীভূত আছে। সুতরাং 60 গ্রাম দ্রবীভূত থাকলে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে দ্রাব্যতা। সুতরাং এখানে দ্রাব্যতা হচ্ছে 60, দ্রাব্যতা হচ্ছে 60।